প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা জয়ার গল্পের নিবাস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন, তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। শুরু করছি আজকের গল্প পাঠ নরেন্দ্রনাথ মিত্রের গোয়ার দ্বিতীয় পর্ব। বাপ চলে যাওয়ার পর মেয়ে এবার নির্ভয়ে নিঃসংকোচে এসে আমার গা ঘেঁষে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে বলল, এর আগে দুবার ঘি, চিনি, সুজি তোমার জন্য বাবা সব এনে রেখেছিল, কিন্তু তুমি তো এলে না। আমরা বাড়ির লোক সব খেয়ে ফেললাম। দাদুই বেশি খেয়েছে, বুড়ো মানুষ কি না, খুব লোভী। বাবা তাই নিয়ে মাকে আজও বকছিল। বকলে কি হবে, ঘরে থাকলে জিনিস নষ্ট হয়ে যায় না। মেয়েটি দেখতে বেশ সুন্দরী, ফর্সা, ফুটফুটে রং, নাক চোখ সবই মায়েরই পেয়েছে। রাজেশ্বরের মতো হলে আর রক্ষে ছিল না। হেসে বুড়িকে কোলের কাছে টেনে নিয়ে বললাম, তা তো ঠিকই। বুড়ি আবার বলল, বাবা বড় কঞ্জুস, সব বাড়ির পেছনে খরচ করবে, কারো খাওয়া পড়া দেখতে পারে না। মা বলে কি জানো, আমরা যদি না খেয়ে শুকিয়ে মরি, তোমার ওই ইমারতে থাকবে কে? ইমারত মানে কি বলো দেখি কল্যাণ কাকু? ইমারত মানে বাড়ি, বড় পাকা বাড়ি। তুমি জানতে? হেসে বললাম, না তো, তোমার কাছ থেকে কথাটার মানে এই প্রথম শিখে নিলাম। আচ্ছা বুড়ি, তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? বুড়ি বলল, এখানে আবার স্কুল কোথায়? আমি 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 মার কাছে পড়ি, বাবার কাছেও পড়ি, আর একটু বড় হলে স্কুলে যাব। বললাম, সেই ভালো। কি কি বই পড়ো তুমি? বুড়ি আঙুল গুনতে গুনতে বলল, 5খানা বই। বাবা পড়ায় বিদ্যাসাগরের প্রথম ভাগ, মা পড়ায় রবি ঠাকুরের সহজ পাঠ, আর আছে গণিত, সোপান, ধারাপাত, ছোটদের রামায়ণ। বাবা বলেছে আমাকে বড়দের মহাভারত কিনে দেবে, তাতে নাকি অনেক ছবি আছে। দাদু তো অন্ধ, কিছু দেখতে পায় না, আমি তাকে পড়ে শোনাবো। দাদা থাকলে আমি আর দাদা দুজনে পড়তাম। আমার দাদা ছিল জানো, জ্বর হয়ে মারা গেছে। আজ 1 বছর হয়ে গেল। বাবার দোষেই তো সে মরল। বাবা তাকে একদিন এমন মার মেরেছিল, তাতেই তো জ্বর হলো। বললাম, তাই নাকি? বুড়ি বলল, হ্যাঁ তাই তো। দাদু বলে বাবা একটা গোয়ার, একটা খুনি। ও আমাদের সবাইকে খুন করে তবে ছাড়বে। কাকা ভাইজিতে কি আলাপ হচ্ছে শুনি? রেনু এসে সামনে দাঁড়ালো। এরই মধ্যে সে গা ধুয়ে একখানা ছাপা শাড়ি পরে চুল বেঁধে বেশ একটু পরিপাটি হয়ে নিয়েছে। আমার দিকে চেয়ে বলল, এবার হাত পা ধুয়ে নিন, নাকি একটু চা করে দেব? উনি ততক্ষণে বাজার থেকে এসে পড়বেন। বললাম, না না, চায়ের এখন দরকার নেই, রাজেশ্বর আসুক আগে। বুড়ির সঙ্গে বেশ গল্প করছিলাম। রেনু হেসে বলল, ওর কথা আর বলবেন না, ও যা বক বক করতে পারে। উনি তো এক এক সময় রাগ করে বলেন, আয় তোর মুখে সেলাই করে রাখি। বাপের সব কীর্তি কাহিনী পাছে ফাঁস করে দেয়, সে ভয়ও আছে কি না। ও রেনু, ভদ্রলোককে আমার এখানে একটু নিয়ে আয় না। ঘরের ভিতর থেকে রাজেশ্বরের শ্বশুরমশাইয়ের আর একবার গলা শোনা গেল। রেনু বলল, বাবা ডাকছেন আপনাকে। ওকে আপনি আগেও 2-1বার দেখেছেন, চলুন একটু আলাপ করে আসবেন। রেনু আর বুড়ির পিছনে পিছনে কোণের ঘরে ঢুকলাম। আধা অন্ধকার ঘর, মেঝে পাতা বিছানা, তার উপর 70-75 বছরের একজন রুগ্ন দেহ বৃদ্ধ বসে রয়েছেন। মাথায় টাক, কিন্তু প্রায় বুক পর্যন্ত পাকা দাড়ি নেমেছে। আমার সাড়া পেয়ে তিনি বললেন, আসুন আসুন, মানুষজনের মুখ দেখতে পাই না এখানে।
কারোর সঙ্গে যে দুটো কথা বলবো সেই উপায় নেই। বারান্দার জলচৌকিখানা আবার এখানে এনে পেতে দিল রেনু। আমি তাতে বসে বললাম, আপনার শরীর কেমন আছে? তিনি বললেন, শরীরের কথা আর বলো না বাবা, তুমি বলছি, কিছু মনে করো না। তুমি রাজেশ্বরের বন্ধু, আমার ছেলের মতো। শরীর দিয়ে আর কি হবে, চোখই যার গেছে, আর আর তার আর রইল কি বলো? এখন চিতায় উঠতে পারলে হাড় খখানা জুড়োয়। বললাম, না না, ও কি বলছেন, জামাই মেয়ের কাছে আছেন? বৃদ্ধ অভিমানের সঙ্গে বললেন, হ্যাঁ, খুবই সুখে আছি বাবা। রাজেশ্বর আমাকে খুবই সুখে রেখেছে। জামাইয়ের ভাত খাওয়া যে কি তা হাড়ে হাড়ে টের পেয়ে গেলাম। ছানি কাটাতে গিয়ে চোখ দুটো গেছে, আর সেও তো ওরই দোষে, ওরই গাফিলতির জন্য গেল একটা সস্তা বাজে হাসপাতালে আমাকে ভর্তি করে দিয়ে আমার চোখ দুটো নষ্ট করে ফেললো। তা ফেলেছে। আমি মেয়েকে বলি, তুই আমাকে পথেই ছেড়ে দিয়ায় রেনু, অন্ধকে দেখলে দু চারটে পয়সা সবাই দেবে, আমি ভিক্ষে করেই খাবো। তবু এমন চণ্ডাল জামাইয়ের ভাত খেয়ে আমার কাজ নেই। ভদ্রতার জন্যে একটু সায় দিতে হলো। সত্যি রাজেশ্বরের কথাবার্তা। বৃদ্ধ বাধা দিয়ে উত্তেজিত হয়ে বললেন, কথাবার্তা? তোমাকে বললাম কি বাবু, চণ্ডাল, আস্ত চণ্ডাল। বামুনের ঘরে যে এমন চণ্ডাল জন্মায় তা আমি আর কোথাও দেখিনি। আর ওর চাল চলন দেখলে কে বলবে যে লেখাপড়া শিখেছিল, ম্যাট্রিক পাশ করে 2 বছর পড়েছিল কলেজে, সব চিহ্ন ধুয়ে মুছে ফেলেছে। ভগবান চোখ দুটো নিয়েছেন, কিছু দেখতে পাইনে, কিন্তু শুনতে তো পাই। মেয়েটার দুঃখে আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে যায়। কি বা এমন বয়স হয়েছে ওর, কিন্তু এই বয়সেই স্বাদ নেই, আহ্লাদ নেই, শুধু দুটি খাওয়া আর পড়া। কিন্তু তার জন্য এত দুর্ভোগ কেউ সইতে পারে? রেনু বলল, বাবা তুমি থামো, ওসব কথা বলে আর লাভ কি? কল্যাণবাবু কতদিন পরে এলেন, এসে তো শুধু আমাদের দুঃখ কষ্টের ফিরিস্তিই শুনছেন। রেনুর বাবা বললেন, তা শুনলেনই বা, মানুষের কাছেই মানুষ দুঃখ জানায়, নাকি গাছের সঙ্গে গিয়ে কথা বলে? তুমি রাজেশ্বরের বন্ধু, তাই বলছি, যদি বলে কয়ে বুঝিয়ে শুনিয়ে এখনো ওকে কিছু শোধরাতে পারো, জীবন ভর কি গোয়ার তুমি করেই কাটাবে। ও গোয়ার তুমি করে আর তার খেসারত জোগায় আমার ওই মেয়ে। এত বয়স হলো তবু হাড়িতে কালি পড়লো না। আজ এ চাকরি, কাল সে চাকরি, যেখানে যাবে সেখানেই ওপরওয়ালাদের সঙ্গে ঝগড়া করবে আর মেজাজ দেখাবে। চাকরি থাকবে কেন বলো? মনিবকে চোখ রাঙিয়ে কেউ চাকরি রাখতে পারে? তারপর এখানে এসে রাজেশ্বরের জায়গা কেনা আর বাড়ি করার কথা উঠল। তার শ্বশুরমশাই এই খেয়ালেরও খুব নিন্দা করলেন। পাকিস্তানের সব ঘর বাড়ি বিক্রি করে জমির টাকা জুটিয়েছে রাজেশ্বর, যেখানে যা ছিল
কুড়িয়ে কাচিয়ে সব নিয়েছে। স্ত্রীর গায়ের একখানা গয়নাও বাকি রাখেনি। যা গেছে তা কি আর ফিরে আসবে? হ্যাঁ। তারপর সেই জংলা পোড়া জায়গা। রাজেশ্বরের শ্বশুর অবশ্য জায়গাটা চোখে দেখেননি, কিন্তু শুনেছেন তো সবই। এমন জমি পয়সা দিয়ে মানুষ কেনে? কি বললে কি হবে? ও কি কারোর কথা শোনে? না কারো পরামর্শ নেয়? নিজেকেই সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করে রাজেশ্বর। কথায় কথায় রাজেশ্বরের ছেলে মারা যাওয়ার প্রসঙ্গ তুললেন চাটুজ্জে মশাই। আর বলো না বাবা, একেবারে হাতে ধরে মেরে ফেললো ছেলেটাকে। বছর বয়স হয়েছিল। বেঁচে থাকলে মেয়েটার একটা সম্বল হতো, দুঃখ বোঝবার, মুখের দিকে তাকাবার একজন থাকতো। ও চণ্ডালের মতো তো, কোনো মায়া দয়া নেই। বংশে কেউ থাকে ওর, তাও সইবে কেন? স্কুলের কোন এক হতচ্ছাড়া আহম্মক মাস্টার বুঝি নালিশ করেছিল ছেলেটার নামে। শিবু রোজ স্কুলে যায় না, প্রায় কামাই করে। ওর চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে মেশে, আধারে বাদারে ঘোরে, বিড়ি খায়। আচ্ছা বলো তো বাবা, ও বয়সে একাত্তু ডান পিঠে কোন ছেলেটা না থাকে? বললাম তা তো ঠিকই। আর তোর ছেলে অমন হবে না তো হবে কার? কার? তুই 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 কোন রূপের কার্তিক রে? তুই কোন গুণের নিধি শুনি? কিন্তু নালিশ শুনে গোয়ারটা করলে কি জানো? কোত্থেকে কান ধরে ছেলেটাকে হিড় করে টেনে নিয়ে এলো, তারপর বাখারি দিয়ে এই মার। সে দৃশ্য ভগবান আমাকে দেখতে দেয়নি বাবা। চোখ দুটো আগেই দয়া করে কেড়ে নিয়েছেন, কিন্তু কান দুটো যে কেন নেননি তিনি জানেন। ছেলেটার কান্না আর চিৎকার শুনে আমি আর স্থির থাকতে পারলাম না বাবা। মেয়েকে ডেকে বললাম, ওরে রেনু, আর তো সইতে পারি নে, তোরা আমার হাতে দা কি বটি কিছু একটা দে, আমি ওই পটাটাকে এক কোপে শেষ করে দিয়ে আসি। তোরা সদবা থেকে কাজ নেই, তুই বিধবা হয়ে থাক, 7 জন্ম বিধবা হয়ে থাক, তবু শান্তিতে থাকতে পারবি। চাটুজ্জে মশাই একটু থেমে ফের বলতে শুরু করলেন। এবার তার গলা করুণ শোকার্দ্র হয়ে উঠেছে। তিনি বললেন, তারপর আর কি বলবো বাবা, বলবার আর কিছু নেই। যেমন বাপ তেমনি ছেলে। রাজেশ্বর অফিসে বেরিয়ে যাওয়ার পর ছেলেটা কোন ফাঁকে আবার পালালো। নাওয়া নেই, খাওয়া নেই, রোদে রোদে মাঠে মাঠে সারাদিন ঘুরে বেড়ালো। সন্ধ্যের পর বাজারের মুদি নিতাই সাধুকা ছেলেকে যখন ধরে নিয়ে এলো, তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তবু প্রথমেই যদি শহরের বড় ডাক্তার কাউকে আনতো, ছেলেটা হয়তো বাঁচতো। কিন্তু ওরা আনলো এখানকার কম্পাউন্ডারি পাস শীতল ডাক্তারকে। 3 দিন ধরে সে কি চিকিৎসা করলো সেই জানে বাবা। সব একেবারে শীতল করে দিয়ে গেল। শহরের বড় ডাক্তার যখন এলেন, তখন আর তার কিছু করবার নেই। চাটুজ্জে মশাই একটু চুপ করে থেকে ফের বললেন, বছর ঘুরে এলো, তবু আজও আমার হাত নিষ্পিস করে বাবা। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি সেই মাস্টার আর ওই মোষ দুটোকেই একসঙ্গে ফাঁসিতে লটকাতাম। ইস, লটকালেই হলো? আসুন না, লটকান এসে দেখি, বুঝি কতখানি ক্ষমতা। পিছন থেকে রাজেশ্বর গর্জে উঠল। বাজার সেরে সে যে কখন দোরের পাশে চোরের মতো এসে দাঁড়িয়েছে তা আমরা কেউ লক্ষ্য করিনি। রাজেশ্বর চেঁচিয়ে বলল,
রোজ এক কথা, রোজ এক কান্না, আমার আর সহ্য হয় না। হ্যাঁ, শুনে শুনে কান পচে গেল। আমার ছেলেকে আমি মেরেছি, তাতে কার বাপের কি? হ্যাঁ, আমি জন্ম দিয়েছি, যতদিন ছিল খাইয়েছে পড়িয়েছি, আবার নিজের হাতে শেষ করে দিয়েছি। দিয়ে থাকি তো বেশ করেছি, বেশ করেছি। মেঝেতে বার দুই পা ঠুকল রাজেশ্বর। চাটুর্যে মশাই বিদ্রূপের ভঙ্গিতে টিপ্পনি কাটলেন। শোনো, একবার কথা শোনো তোমরা। এক দেহে ব্রহ্মা বিষ্ণু শিবকে তোমরা কি কেউ কখনো চর্মচক্ষে দেখেছ? হ্যাঁ, না দেখে থাকলে দেখো, চোখ ভরে দেখে নাও। কিন্তু বিদ্রূপের অশুভ পরিণামের কথা আশঙ্কা করে রেণু অসহায় কাতরভাবে বলে উঠল, থামো থামো বাবা, থামো। তুমি কি আবার একটা খুনোখুনি বাঁধাবে? তোমরা কি এক মুহূর্ত আমাকে শান্তিতে থাকতে দেবে না? রেণুর আশঙ্কা মিথ্যা নয়। রাজেশ্বর দাঁত কিরমির করতে করতে শ্বশুরের দিকে রুখে এলো। বেআক্কেলে বুড়ো, ঘরের মধ্যে আছো কি না? গা উসখুস করছে? গাছতলায় বসে ভিক্ষে না করতে পারলে তোমার আর সুখ হচ্ছে না। দাঁড়াও, তোমাকে আমি তাই করিয়ে ছাড়বো, নেমক হারাম কোথাকার। রাজেশ্বরকে আমি প্রায় টানতে টানতে বাইরে নিয়ে এলাম। তুমি এতটা ইতর হয়েছ রাজু? ছি ছি ছি, গাঁজা টাজাও ধরেছ নাকি? আগে জানলে আমি এখানে আসতাম না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। রাজেশ্বর নরম হয়ে বলল, আরে আরে না না, চলো চলো, তোমাকে এবার আমার জমি আর বাড়ির প্ল্যানটা দেখিয়ে আনি। এসো, কোনো ওভারসিয়ার ইঞ্জিনিয়ার লাগেনি, আমি নিজেই সব করেছি। এসো, দেখবে, এসো। ময়লা হাতটা রাজেশ্বর আমার কাঁধে রাখল। তারপর প্রায় ধাক্কা দিতে দিতে আমাকে সামনের দিকে নিয়ে চলল। জমির পূব দক্ষিণ দুদিকেই জঙ্গল, এখনও ভালো পরিষ্কার করা হয়নি। যে 2 কাঠা জমির ওপর বাড়ি তুলছে রাজেশ্বর, তাই আগে ঘুরে ঘুরে দেখালো। রাজেশ্বর বলল যে বাড়ির ভিত সে শক্ত করেই গেঁথেছে, অনায়াসে এর ওপর দোতলা তোলা যাবে। রাজেশ্বর যদি নিজে সবটা নাও পারে, ভবিষ্যতে যারা আসবে তারা নিজেদের গরজে করে নেবে। বলতে বলতে একটু যেন বিষণ্ণ, একটু যেন অন্যমনস্ক হয়ে পড়ল রাজেশ্বর। জঙ্গলের ভিতর থেকে 2টো নারকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অনেক নারকেল হয়েছে গাছ দুটোয়। তাদের পূব দিকে একটা ঝাপটানো আম গাছ, বলে পাতাগুলো প্রায় ঢেকে গেছে। রাজেশ্বর কিন্তু গাছগুলোর দিকে খানিকক্ষণ চেয়ে রইল, তারপর আমার দিকে ফিরে তাকিয়ে একটু হাসল। পুত্র সন্তান আর হবে কি না কে জানে, না হয় সেই ভালো, আর কিছু না হয় তো সেই ভালো। মেয়েটা আছে, বেঁচে থাকলে জামাই একজন পাবো, কিন্তু আমার সঙ্গে আমার শ্বশুরের যে সম্পর্ক, তার সঙ্গেও সেই সম্পর্ক হবে কি না কে জানে। বললাম, এতই যদি বোঝো, কেন এমন ব্যবহার করো ওর সঙ্গে? ছি, বুড়ো মানুষ, তাতে আবার চোখ দুটি হারিয়েছেন। রাজেশ্বর বলল, কিন্তু আমি কি হারিয়েছি তা তো উনি বুঝতে চান না কল্যাণ, তাই বারবার সে কথা তোলেন, খোঁটা দেন, আর আমার রক্ত গরম হয়ে ওঠে। ছেলেটা আম ভারী ভালোবাসত, বুঝলে কল্যাণ। গতবারের চেয়ে এবার ফলন আরও বেশি হবে জ্যৈষ্ঠ মাসে, কিন্তু বৌমা আর ছেলেপুলেদের নিয়ে একদিন এসো, সবাই মিলে আম খাওয়া যাবে। তারপর বাড়ির প্ল্যান সম্বন্ধে অনেক কথা বলল রাজেশ্বর। কোথায় বৈঠকখানা, কোথায় রান্নাঘর, কোথায় বাথরুম থাকবে, সব সে আমাকে নকশা এঁকে বুঝিয়ে দিল। একটু বাদে বলল, পূব দক্ষিণ কোণে তোমার জন্য একটা ঘর রেখে দেবো, বুঝলে। যখন ইচ্ছে হবে চলে আসবে, এসে বসে বসে লিখবে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আমি কথা দিচ্ছি। আচ্ছা কল্যাণ, তুমি ওইদিকে খানিকটা জমি নাও না, জমি নিয়ে বাড়ি তোলো। বসত বাড়ি না হোক, বাংলো গোছের একটা বাড়ি টাড়ি করে রাখো,
নাম দেবে নিরালা কি নির্জনী, বেশ হবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু টাকাটা আমার হাতে দেবে, বাকি ভার সব আমার ওপর। হেসে বললাম, আচ্ছা আচ্ছা, সেসব প্ল্যান আরেকদিন এসে করব, আজ আর সময় নেই, চলো আমাকে বাসে তুলে দিয়ে আসবে। রাজেশ্বরের মেয়ে বুড়ি এলো ছুটতে ছুটতে। বাবা, মা তোমাদের ডাকছে, এসো খাবে এসো। কত খাবার করেছে মা। কল্যাণ কাকু, তুমি রোজ আসবে আমাদের বাড়ি, তুমি এলে বাবা এমনি বাজার করে আনবে আর মা ভালো ভালো খাবার করবে, আমরা সবাই মিলে মজা করে খাবো। সস্নেহে মেয়ের গাল টিপে দিল রাজেশ্বর, তারপর হেসে বলল, দুষ্টু, অমনিতে তুমি বুঝি কিচ্ছু খাও না? তোমরা সবাই মিলে আমার বদনাম গাইবে এমনি করে? ছোট্ট এককাছি চেন হার বুড়ির গলায়, সে তা বারবার খুলছিল আর পড়ছিল। রাজেশ্বর তাকে ধমক দিয়ে বলল, আহ বুড়ি, অমন করো না, হারটা একদিন তুমি হারিয়ে তবে ছাড়বে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা সাত করে গড়িয়ে দিয়েছে মেয়েকে, মানে সোনাটুকু অক্ষয় করে রেখেছে, ভেবেছে মেয়ের গা থেকে তো সোনার আমি কেড়ে নিতে পারবো না। চালাকিটা একবার দেখে নাও। এসে দেখলাম ওদের বড় ঘরের মেঝে পাশাপাশি দুখানা আসন পেতে আমাদের খাবার জায়গা করে দিয়েছে রেনু। লুচি, হালুয়া, 2-3 রকমের তরকারি, বাজার থেকে আনা দই, মিষ্টি, কোনো উপকরণের আর অভাব নেই। আমি রাগ করে বললাম, এ ধরনের ভদ্রতা যদি করো রাজু, তাহলে তোমার বাড়িতে আর আসা চলবে না। কেন মিছিমিছি এসব করতে গেলে? রাজেশ্বর অপ্রতিভভাবে বলল, আরে এই খাও খাও, বুড়ির কথা তো শুনলে, তুমি এসেছো এই উপলক্ষে, আমরাও দুটো। উচ্চ হাসিতে বাকি কৈফিয়ত শেষ করলো রাজেশ্বর। তারপর আমার দিকে চেয়ে বলল, আচ্ছা কল্যাণ, খেতে দেওয়ার সময় যদি রাঁধুনি দেবী মুখখানা হাঁড়ি করে থাকে, তাহলে কি খেয়ে সুখ হয় বলো, নাকি রান্নার কোনো স্বাদ পাওয়া যায়? তুমি তো লেখক মানুষ, তুমিই বলো, মেয়েদের মন তোমরা নাকি তাদের মুখের মতোই স্পষ্ট দেখতে পাও। তোমার কাছেই শুনে নি কথাটা, কি এমন হয়েছে যে? রেনুর মুখখানা সত্যি খুব গম্ভীর দেখাচ্ছিল। আমার সামনে রাজু যে শ্বশুরকে অপমান করেছে, এটা তার পছন্দ হবার কথা নয়। যে বিষয় নিয়ে ঝগড়া, সেই ছেলের মৃত্যুর কথা হয়তো রেনুর মনে পড়ে থাকবে। খাওয়া শেষ হয়ে গেলে আমি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলাম, কিন্তু রাজেশ্বর কিছুতেই ছাড়তে চায় না। সে বলল, আরে বসো বসো, এ লাইনে বাস সেই রাত 10টা অবধি চলে, হ্যাঁ, দুটো ডাল ভাত খেয়ে যাবে, আর দুই বন্ধুতে মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে খাবো। অনেক কষ্টে রাজেশ্বরের হাত এড়ালাম, বললাম, আর একদিন এসে খাবো রাজু। রাজেশ্বর বলল, তুমি আর আসছো? হ্যাঁ, আমি কিন্তু আর সাধ্য সাধনা করতে পারবো না। হ্যাঁ, হেসে বললাম, তোমাকে বলতে হবে না, আমি নিজেই আসবো। চাটুর্যে মশাই, রেনু, বুড়ি সবাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইরের দিকে পা বাড়াচ্ছি, দেখি কোত্থেকে গোটা 5-6 কাগজি লেবু নিয়ে এসে হাজির হয়েছে রাজেশ্বর। লেবুগুলি সে আমার ঝুল পকেটে ভরে দিতে দিতে বলল, নিয়ে যাও ভাই, এ আমার নিজের হাতে লাগানো গাছ, হ্যাঁ, সেই গাছের লেবু। আশ্চর্য গন্ধ কল্যাণ, এমন গন্ধ তুমি আর কোনো লেবুতে পাবে না, এইখানকার মাটির গুণ। সন্ধ্যা উতরে গেছে, অন্ধকার পথ। রাজেশ্বর আমার সঙ্গে টর্চ নিয়ে চলল। বুড়ির ইচ্ছা সেও যায়। অস্পষ্ট স্বরে 2-1 বার সে কথা জানালো ও। রাজেশ্বর বলল, আচ্ছা চল। রেনু বলল, কি দরকার মেয়েটাকে এই অন্ধকার মধ্যে নিয়ে? রাজেশ্বর বলল, আরে আমি তো সঙ্গে আছি, হ্যাঁ, টর্চও হাতে আছে একটা, অন্ধকারে কি করবে?
বাড়ির সীমানা ছাড়িয়ে কয়েক পা এগোতেই রাজেশ্বরের টর্চের আলো সেই পাতকুয়াটার ওপর গিয়ে পড়ল। বললাম, রাস্তার মাঝখানে এই কুয়োটা কেন রাজেশ্বর? পাড়টা তো তেমন উঁচু নয়, ছেলে মেয়ে কেউ পড়ে টড়ে যেতে পারে। রাজেশ্বর বলল, কেউ পড়ে না, ওদের সব অভ্যেস হয়ে গেছে। সামনের খোলা জায়গাটায় ওরা সবাই খেলতে আসে, কিন্তু কুয়োর ধারে কেউ যায় না। অনেক কালের কুয়ো, আগের জল খেয়ে সারা গায়ের লোক বাঁচত, এখন জলটা নষ্ট হয়ে গেছে। গায়ের লোকগুলো এমন কুড়ে এটাকে যে সবাই মিলে পরিষ্কার করিয়ে নেবে তা নেবে না, কেবল ঝগড়া দলাদলি, কারোর সঙ্গে কারোর সদ্ভাব নেই। আর একটু এগিয়ে হঠাৎ মেয়ের দিকে ফিরে তাকিয়ে রাজেশ্বর বলল, আচ্ছা তুই এখান থেকে ফিরেই যা বুড়ি, আমার ফিরতে দেরি হবে, আমি মিস্ত্রিদের বাসা হয়ে আসব। বললাম, এ কি বলছো রাজেশ্বর? ও কি একা একা যেতে পারবে? রাজেশ্বর বলল, খুব পারবে, চেনা পথ। আচ্ছা টর্চটা তুই নিয়ে যা। আমি চাই গোড়া থেকেই ছেলেমেয়েরা সাহসী হোক, ডান পিঠে হোক। ওই ভীতু তুতুবুতু একপাল মেষশাবক নিয়ে কি হবে দেশের? টর্চ পেয়ে বুড়ি খুব খুশি। রাজেশ্বর বলল, কিরে পারবি তো? বুড়ি বলল, পারবো বাবা, এক ছুটে চলে যাব। বললাম, ও তো যাবে, কিন্তু তোমার ফিরতে অসুবিধে হবে না? রাজেশ্বর বলল, আরে না না, গায়ের ছেলে না আমরা, চোখের তারাও আছে আকাশের তারাও আছে, অন্ধকারে কি করবে? তোমার বুঝি হাঁটতে একটু ভয় ভয় করছে কল্যাণ? শহুরে বাবু হয়ে পড়েছ, এসো এসো আমার পিছনে পিছনে এসো, ভয় নেই তোমার। সারাটা পথ শহর আর গ্রামের তুলনামূলক সমালোচনা করতে করতে চলল রাজেশ্বর। গ্রাম আর গ্রামের সভ্যতা যে কত উন্নত পর্যায়ে ছিল তা প্রমাণের জন্য সে নানা দৃষ্টান্ত দিল। কিন্তু আমি কোনো বিতর্কে যোগ দিলাম না। এই পথটুকু পার হতে পারলে রাজেশ্বরের হাত থেকে এই যাত্রার মতো বেঁচে যাই। বাস স্টপের কাছে এসে রাজেশ্বর হঠাৎ বলল, ভালো কথা, ভুলেই গিয়েছিলাম, এই 5টা টাকা তুমি রাখো তো কল্যাণ, আমার জন্য একখানা মহাভারত কিনে দেবে। পাবলিশারদের সঙ্গে তো তোমার জানাশোনা আছে, তুমি কিনলে 2 টাকা কমিশনে কিনতে পারবে, তাই তোমার হাত দিয়েই কেনাবো। বললাম, মহাভারত দিয়ে কি হবে, তুমি পড়বে নাকি? রাজেশ্বর হাসল, আরে না ভাই না, তুমিও যেমন এই কর্মময় জীবনে অত বড় বই পড়বার সময় আছে নাকি? পড়াশোনা ছেলে মানুষের জন্য, বুড়ো মানুষের জন্য, জোয়ান পুরুষ মানুষের জন্য তো নয় ভাই, তাদের জন্য কাজ। মেয়েটা ছবির বই করে, ভাবলাম মহাভারতই একখানা কিনে দিই, নাতনি আর দাদু দুজনেরই কাজ চলবে, একজন পড়বে আর একজন শুনবে। বুড়ো সব খেয়ে ধৃতরাষ্ট্র হয়ে বসে আছে, ওকে এখন শান্তি পর্ব শোনানো দরকার। বলেছিলাম, টাকাটা থাক না, আমি তোমাকে মহাভারত একখানা সংগ্রহ করে দেব। কিন্তু রাজেশ্বর সে কথা শোনেনি। সে জোর করেই 5 টাকার নোটখানা আমার পকেটে গুজে দিল। এর পরের ঘটনাটা একান্তই আকস্মিক। সপ্তাহ 2 যেতে না যেতেই খবরটা পেলাম। আমাদের কাগজেই ছাপা হলো খবর। নিজস্ব সংবাদদাতা বিস্তৃত বিবরণ দিয়ে চিঠি লিখেছেন। সাতগাছিতে কুয়োর মধ্যে গ্যাসের শ্বাসরুদ্ধ হয়ে রাজেশ্বর চক্রবর্তী নামে এক ব্যক্তির শোচনীয় মৃত্যু ঘটেছে। তার নাবালিকা কন্যা অসতর্কভাবে গলার হার কুয়োর মধ্যে ফেলে দেয়। রাজেশ্বর প্রথমে ক্রুদ্ধ হয়ে স্ত্রী কন্যাকে নিদারুণ প্রহার করে। তারপরে জেদের বশে নিজেই সেই উদ্ধারের জন্যে মইয়ের সাহায্যে কুয়োর মধ্যে নেমে যায়। ঘণ্টাখানেক পরেও তাকে উঠে আসতে না দেখে গাঁয়ের লোকের সন্দেহ জন্মায়। ডাকাডাকি করেও তার সাড়া না পাওয়ায়
ওরা পুলিশে খবর দেয়, দমকলের কর্মীরাও আসে। সকলের সাহায্যে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিতে ও অঞ্চলে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদটি আরও 5টি মফস্বল সংবাদের সঙ্গে ছাপা হতে যাচ্ছিল। আমি তুলে নিয়ে একটু বড় টাইপের শিরোনামা দিয়ে বিশেষ জায়গায় ছাপবার ব্যবস্থা করে একসঙ্গে সাংবাদিক আর বন্ধুর কৃত্য শেষ করলাম। তারপর খানিকক্ষণ বসে রইলাম স্তম্ভিত হয়ে। ভাবলাম, রাজেশ্বরের মতো লোকের এমন অপঘাত মৃত্যুই তো স্বাভাবিক। ও যে এতদিন কি করে বেঁচে ছিল সেই তো আশ্চর্য। যত তাড়াতাড়ি রেনুর সঙ্গে দেখা করব ভেবেছিলাম তা হলো না। একটা না একটা বাধা ঘটতে লাগলো। আসলে সে বাধা হয়তো আমার নিজেরই সৃষ্টি, নিজেরই ভীরুতার ফল। সহায় সম্বলহীন এক অন্ধ বৃদ্ধ, প্রায় নিরক্ষরা একজন স্ত্রীলোক আর একটি শিশুর সামনে দাঁড়িয়ে আমি কি বলবো, কি সান্ত্বনা দেব, কিছুই ভেবে পাচ্ছিলাম না। চিঠি দিয়ে সমবেদনা জানাতেও বাধ্য। রাজেশ্বরের সঙ্গে অতটা দূরের সম্পর্ক তো সত্যি ছিল না। শেষ পর্যন্ত স্ত্রীর গঞ্জনায় অতিষ্ঠ হয়ে মাসখানেক বাদে মহাভারতখানা হাতে নিয়ে একদিন বিকেল বেলায় আবার হাজির হলাম রাজেশ্বরের সাতগাছির বাড়িতে। পথে সেই কুয়োটার কাছে একবার থেমে দাঁড়ালাম। খানিকটা টিন দিয়ে এবার ওর সেই হাঁ করা মুখটা ঢেকে রাখা হয়েছে। একবার ভাবলাম কুয়োটার কাছে এগিয়ে যাই, ঢাকনি সরিয়ে একবার দেখি ভিতরটা। পর মুহূর্তে এই ছেলে মানুষই কৌতূহলে নিজেরই হাসি পেল। ওখানে আর কি দেখার আছে? পথটুকু পার হয়ে রাজেশ্বরের উঠোনের ওপর এসে দাঁড়ালাম। কোথাও কোনো সারা শব্দ নেই। সারা বাড়িটাই হতশ্রী শ্মশানের মতো স্তব্ধ। একটু ইতস্তত করে ডাকলাম, বুড়ি, ও বুড়ি। রাজেশ্বরের মেয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো একেবারে। বলল, খুললেন কাকু, তুমি আবার এসেছো? তোমার হাতে ওখানে কি? সেই মহাভারত? আমাকে দাও, আমি ছবি দেখব। সারা পেয়ে রেনুও বাইরে এলো, পরনে সাদা থান। সাদা রং যে কত বিভৎস হতে পারে সদ্য বিধবাকে না দেখলে তা বোঝা যায় না। এক মুহূর্ত দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। আর কি দেখতে এসেছেন বলে রেনু মুখ নামিয়ে নিল। চোখ দুটো জলে ভরে উঠল টের পেলাম। একটু বাদে সে মৃদুস্বরে বলল, চলুন ঘরে গিয়ে বসবেন। দ্রুত পায়ে নিজেই ভিতরে চলে গেল রেনু। শিগগিরই আর বেরোলো না। কে কল্যাণ, হে ঘরে এসো বাবা, এ ঘরে এসো। চাটুজ্জে মশাই তার ঘরের ভিতর থেকে ডাকলেন। আমি এই আশঙ্কাই করছিলাম, তবু আস্তে আস্তে তার সামনে গিয়ে বসলাম। বইখানা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, রাজেশ্বর এই মহাভারতখানা আপনার জন্যে কিনে রেখে গেছে। বৃদ্ধ বলে উঠলেন, আমাকে রাজা করেছে। উফ, কি শত্রুই যে ছিল, যা বলে গেল তাই করে ছাড়লো। ঝুলি হাতে আমাকে গাছতলাতেই বসিয়ে দিয়ে গেল বাবা। ভিক্ষে করা ছাড়া আমার তো আর কিছু উপায় রইল না। কিন্তু এই ভিক্ষে করেও কি এই 3টে পেট বাঁচাতে পারবো?
উহ, এত বড় গোয়ার ভরিখানে শোনার জন্যে কি কাণ্ডটাই না করলো। শুনেছো বোধহয় ব্যাপারটা? চাটুর্যে মশাই গোড়া থেকে সেদিনকার ঘটনার বর্ণনা শুরু করলেন, কিন্তু আমার আর কোনো কৌতূহল ছিল না। আমি আস্তে আস্তে এক ফাঁকে উঠে পড়লাম, পা টিপে টিপে বাইরে নামলাম। চাটুর্যে মশাই ডাকলেন, ও বাবা, চলে গেলে নাকি? শোনো শোনো। রেনু তখনও ঘর থেকে বেরোয়নি, বোধহয় সামলাবার জন্য সময় নিচ্ছে, কিন্তু বুড়ি এগিয়ে এলো কাছে। আমি তার কচি হাতখানা মুঠির মধ্যে ধরে পূবের দিকে এগুতে লাগলাম। সামনেই রাজেশ্বরের সেই অসমাপ্ত নতুন বাড়ি। আর কত কল্পনা, কত পরিকল্পনা। বুড়িকে পাশে নিয়ে সেই ইটের স্তূপের ওপর বসে পড়লাম। আজ আর সেদিনের মতো কৃষ্ণপক্ষ নয়, পূর্ণিমার কাছাকাছি তিথি। সন্ধে হতে না হতেই চাঁদ উঠেছে আকাশে। বাঁশঝাড়, নারকেল আর আমবাগানের ফাঁক দিয়ে খানিকটা জ্যোৎস্না রাজেশ্বরের এই অসম্পূর্ণ বাড়িটার গায়ে এসে পড়েছে। কোত্থেকে বুনো ফুলের গন্ধ আসছে একটা। এর সঙ্গে রাজেশ্বরের সেই লেবুর গন্ধও মিশে আছে কিনা কে জানে। ছেলেবেলার অনেক কথাই মনে পড়তে লাগলো। স্কুল কামাই করবার জন্যে ইচ্ছে করে সেই নৌকো ডুবিয়ে দেওয়া, ছাত্রদের চক্ষুশূল দ্বিজেন মাস্টারকে মারবার ষড়যন্ত্র। রাজেশ্বর কোন ব্যাপারের মধ্যেই বা না থাকতো। কল্যাণ কাকু! বুড়ির ডাক শুনে চমকে উঠলাম। ও যে আমার পাশেই বসে আছে এতক্ষণ যেন খেয়ালই ছিল না। ওকে আর একটু কাছে টেনে নিয়ে পিঠে হাত বুলোতে বুলোতে বললাম, কি বুড়ি? বুড়ি বলল, জানো আমার মা একটা চাকরি পাবে। বললাম, তাই নাকি? কোথায়? কোনো স্কুলে বুঝি? না না, স্কুল না, ও পাড়ার সাধুকাদের বাড়িতে দুবেলা রেঁধে দেবে। তারা 20 টাকা করে মাইনে দেবে মাকে। সাধুকারা অনেক বড় লোক কিনা, তাদের ধান কল আছে, মুদি দোকান আছে জানো। ভেবে আশ্চর্য হচ্ছিলাম। এর মধ্যে বুড়ি তার বাবার কথাটা একবারও তোলেনি। বোধহয় ভুলেই গেছে। শিশুদের মন, ওরা এমনই তাড়াতাড়ি সব ভুলে যায়। শুধু শিশুই বা কেন, মৃতকে ভুলে যাওয়ার ব্যাপারে এই শিশু ধর্ম বয়স্ক মানুষের মধ্যেও কি কম? খানিক বাদে বুড়ি বলল, জানো কল্যাণ কাকু, আমাদের বাড়িটা আর হবে না, রাজমিস্ত্রিরা আর আসবে না। বাবা তো নেই, আমাদের বাড়ি আর কে তুলবে বলো? চট করে এই কথার কোনো জবাব দিতে পারলাম না। এ বাড়ি শেষ হবার সত্যি তো কোনো সম্ভাবনা নেই। যত দূর জানি রাজেশ্বর কিছুই রেখে যেতে পারেনি, একটা লাইফ ইন্স্যুরেন্সও পর্যন্ত নয়। শুধু আছে এই জমি আর ইটের পাজা। এগুলি বিক্রি করে এখান থেকে চলে যাওয়াই রেনুর পক্ষে বুদ্ধিমতির কাজ হবে। খুব সম্ভব তাই করবে রেনু। আমিও সেই পরামর্শই দেব। বুড়ির এবার বিরক্ত হয়ে আমাকে একটা ধাক্কা দিল। বলল, তুমি আমার কথা মোটেই শুনছো না কল্যাণ কাকু। বললাম, শুনছি শুনছি, বলো। বুড়ি সেই আগের প্রশ্নই করলো, বলো তো আমাদের বাড়ির বাকিটা কে এসে তুলবে? এবার আর ওর কথায় কোনো বিষাদের স্পর্শ নেই, বরং ওর গলার স্বর খানিকটা চটুল হয়ে উঠেছে, যেন কোনো কঠিন ধাঁধার উত্তর জিজ্ঞাসা করছে আমাকে। বুড়ি এবার হাসলো। বলো না কল্যাণ কাকু, বলো না,
তুমি পারলে না তো, মা কিন্তু পেরেছে, মাই বলে দিয়েছে আমাকে। বললাম, কি বলেছে? বুড়ি বলল, বলেছে তোর বর এসে করবে। বলেই বেশ একটু লজ্জিত হয়ে উঠল বুড়ি। আমি হেসে বললাম, তাই তো, আমার ঠিক মনে ছিল না, তোমার বর এসেই এ বাড়ির বাকিটা তুলে নেবে। ঠিক ঠিক। বুড়ি বলল, বড় হলেই বর আসবে আমার, আর আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠব। আমার বর কার মতো হবে বলো দেখি কল্যাণ কাকু? কার মতো? তুমি কিচ্ছু জানো না, তুমি একটা বোকা। বলতে বলতে বুড়ি আদর করে আমার গলা জড়িয়ে ধরল, তারপর কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, আমার বাবার মতো। আমি ওর দিকে তাকাতেই বুড়ি লজ্জায় আমার কোলের মধ্যে মুখ লুকোলো। জয়ার গল্পের নিবাস চ্যানেল আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের গল্প গোয়ার। এখানেই গল্প পাঠ শেষ করলাম বন্ধুরা। আপনাদের এই চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন। আগামী পর্বে দেখা হবে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।